এইভাবে অপমান না করলেও পারতা বউ। গুড্ডু বেড থেকে নেমে রুম থেকে দৌড়ে বের হয়ে যায়। রানী সেদিকে তাকিয়ে শব্দ করে হেসে দেয়। বেশি পাকনা হয়ে গেছে ছেলেটা। সোফায় বসে আছেন রামচন্দ্র। সুমিত্রা ওনার পায়ে রসুনের সাথে সরিষার তেল গরম করে মালিশ করে দিচ্ছেন। মেয়েরা আশেপাশে ফ্লোরের জায়গাগুলো ভালো করে ক্লিন করছে। টি টেবিলের উপরে একটা পত্রিকার কাগজ রাখা ছিল। রামচন্দ্র তা হাতে তুলে নিলেন। এক হাতে চশমা ঠিক করে পত্রিকার দিকে মনোযোগ দিতেই হতাশের নিঃশ্বাস ফেললেন। চারদিকে খালি খুন খারাপি ছাড়া আনাগোনা আর কিছুই হচ্ছে না। আজও খবরের কাগজে ছাপানো হয়েছে ৩ জন লোককে সুতার বন্ধ ফ্যাক্টরিতে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। রামচন্দ্র কাগজটা কিছুটা জোরে টেবিলের উপর রেখে দিলেন। দেশটা ধ্বংস হয়ে গেছে। আজ এখানে খুন হচ্ছে তো কালও এখানে। সকালের ব্রেকফাস্ট প্রায় সবাই করে ফেলেছেন। রানীর খাবার রুমেই পাঠিয়ে দিয়েছে। অবশ্য এটা সোহানা বেগমের নির্দেশ ছিল। সময় মতো যেন রানীর খাবার মেয়েরা রুমে দিয়ে আসে। 4 দিন পর। দেখতে দেখতে 4 দিন কেটে গেছে। রানীর কেমন এখন অস্বস্তি লাগে। মাফিয়াটা আসলে তো আবারও শুরু হবে সেই অত্যাচার। এইগুলো গত 4 দিন ভেবে সে পাগল প্রায়। না, আর সহ্য করতে পারবে না সে। রুমের মধ্যে পায়চারি করছে, সাথে আঙুল দিয়ে ওড়না পেঁচাচ্ছে। 2 দিন পর মাফিয়াটা বাড়ি আসবে ভাবতেই মুখটা শুকিয়ে আসে তার। মন খারাপ করে ব্যালকনির দিকে যায়। বিকেল শেষের দিকে। একটু পর সন্ধ্যা নামবে। সে ব্যালকনি আসতে অপর পাশের ব্যালকনিতে সেই চিরচেনা মানুষটাকে দেখতে পায়। তবে আজ আর কোনো প্রতিক্রিয়া করে না। মন খারাপ করে রেলিংয়ের উপর হাত রেখে বাইরের উত্তর দিগন্তে তাকিয়ে রয়। জিশান খুব অবাক। রানীর কি হয়েছে? এমন মনমরা হয়ে আছে কেন? তা জানার জন্য মনে তড়ক সইছে না। এই 4 দিনে তার রানীর সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এখন তো সে রুমেই যায় না, ব্যালকনিতেই থাকে বেশিরভাগ। এটা ভেবে যদি রানীর দেখা মিলে যায়। আজও অপেক্ষায় ছিল, কিন্তু রানীর মন খারাপের কারণটা বুঝতে পারল না। তাই খানিকটা এগিয়ে এসে জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে অপর ব্যালকনির দিকে মুখ করে 2 হাত রেলিংয়ের উপর রেখে কিছুটা ঝুঁকে গিয়ে জিজ্ঞাসা করে। মন খারাপ? রানী প্রথমে চুপ রইল। কিছুক্ষণ পর সামনের দিকে দৃষ্টি স্থির রেখে মলিন কণ্ঠে জবাব দিল, ভীষণ। তা ঠিক কিসের জন্য শুনি? রানী এবার কোনো উত্তর দিল না। জিশান আর রিপিট করল না। দুজনের মাঝেই নীরবতা বিরাজ করছে। প্রায় 10 মিনিট পর রানী আচমকা জিশানের দিকে ঘুরে দাঁড়ায়। সে কেমন ছটফট করছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। চোখে জমেছে নোনা জল। ফর্সা মুখ ক্রমে লাল হয়ে যাচ্ছে। নাকের ডগা তো রক্ত লাল হয়ে আছে, যেন টোকা দিলেই রক্ত বের হয়ে যাবে। জিশান তা লক্ষ্য করতে ঝুঁকা অবস্থা থেকেই ফট করে সোজা হয়ে দাঁড়ায়। মনে উতাল ঝড় বইতে শুরু করে। নিজেকে দমিয়ে রাখতে না পেরে উত্তেজিত হয়ে বলে, কি হয়েছে রানী? আপনার কি খারাপ লাগছে? কেমন লাগছে বলুন আমাকে। আসবো? ডক্টর কাছে নিয়ে যাব? কি হয়েছে শুধু একবার বলুন। নিঃশ্বাস নিতে কি কষ্ট হচ্ছে? রানী জিশানের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে না বলে নিচের ঠোঁট মুখের ভেতরে নিয়ে এক হাতে মুখ চেপে ধরে কান্না করে দেয়। জিশান তা দেখে যেন আরো উতলা হয়ে ওঠে। ঘামতে শুরু করে। এক হাতে কপাল চেপে ধরে। নিজেকে কেমন পাগল পাগল লাগছে। সহ্য হচ্ছে না রানীর কান্না। শীতল হৃদয় যেন মুহূর্তে অগ্নি লাফাতে পরিণত হয়েছে। ভেতর দিয়ে সব জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। কপাল থেকে তড়ক করে হাত নামিয়ে রানীর দিকে দৃষ্টি গভীর করে রেলিংয়ের উপর কিছুটা শব্দ করে হাত রেখে চেঁচিয়ে ওঠে। তাহলে কি কেউ কিছু বলেছে? রানী এবারও কান্নার মাঝে মাথা নাড়িয়ে না বলে। তা দেখে জিশান রেগে রেলিংয়ে জোরে ঘুষি মেরে ধমকে ওঠে, খারাপ লাগে না, কেউ কিছু বলেনি, তাহলে কিসের জন্য কাঁদছেন আজব? রানী কিছুটা কেঁপে ওঠে, মাথা নিচু করে নেয়। জিশান যখন বুঝতে পারে সে কি করেছে, তখনই দাঁত চেপে আওড়ায়। শিট, এভাবে ধমক দেওয়াটা ঠিক হয়নি। চোখ বন্ধ করে নিজেকে শান্ত সামলে কয়েক সেকেন্ড অতিবাহিত হতে চোখ মেলে শান্ত নরম স্বরে বলে, আম সরি, আপনাকে এভাবে কাঁদতে দেখে মাথা ঠিক ছিল না। ঠিক কিসের জন্য কাঁদছেন সেটা তো বলবেন।
লাস্টের কথাটা কিছুটা অস্থির হয়ে বলে। রানী মাথা তুলে জিশানের দিকে তাকিয়ে হেসকি তুলে আটকে আটকে বলে, আমার না এখানে দম বন্ধ হয়ে আসতেছে। প্লিজ আমাকে দূরে কোথাও নিয়ে চলুন না। এখানে থাকলে আমি মরেই যাব। মরে যাব কথাটা শুনে জিশানের বুক যেন স্যাঁত করে উঠল। রানী আস্তে আস্তে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। জিশান দু আঙুলে কপাল ঘষতে ঘষতে কিছু একটা ভাবতে শুরু করে। 5 মিনিট ভাবনা চিন্তা করে রানীকে ঠান্ডা মাথায় কি যেন বলল। বিকালের শেষ লগ্নে একজন মেড খান ম্যানশন থেকে তাড়াহুড়ো করে মেন দরজা দিয়ে বের হতে নিলে আচমকা পেছন থেকে ভেসে আসে, আজ এত তাড়াতাড়ি কাজ শেষ? ফুলের কথায় মেয়ের চোখ বড় বড় করে নেয়। সে আর কেউ নয়, স্বয়ং রানী। এখন কি করবে? সে কি ধরা পড়ে যাবে? চুপ করে দাঁড়িয়ে রয়। প্রায় কিছু সময় এভাবে পার হতে রানী কথা বলছে না দেখে ফুলের কেমন খটকা লাগে। রানী ভাবছে পিছন ফিরলেই ফুল তার চোখ দেখে চিনে ফেলবে। আর এইদিকে ফুলের কেমন সন্দেহ হতে শুরু করে। তবে এটা রানী সেটা বুঝতে পারে না। মনে করে বাইরের কেউ অন্য মতলব নিয়ে আসেনি তো। তাই সে এবার একটু জোরে বলে, কি বলেছি শুনতে পাওনি? আজ কি তোমার কাজ শেষ? রানী মাথা নাড়ায়, মানে কাজ শেষ। ফুল সন্দেহের বশে এগিয়ে আসতে নিলে সারা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, ফুল মম কল দিয়েছে। ফুল তৎক্ষণাৎ পিছন ফিরে তাকায়। এই সুযোগে রানী বাড়ি থেকে বের হয়ে আসে। গেটের কাছে এসে গার্ডদেরকে মেডের কার্ড দেখিয়ে গেট দিয়ে বের হয়ে যায়। প্রতিটা মেডের গলায় নিজেদের আই কার্ড ঝোলানো থাকে। সেটা দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। বাইরে বের হওয়ার জন্য নিজের আই কার্ড বাধ্যতামূলক দেখাতে হবে। যদি ভুলবশত কার্ড ছাড়া চলে আসে তারপরেও ভেতরে প্রবেশ করতে দিবে না। এটা তাদের মাফিয়া বসের করা নির্দেশ। ভুল করেও যদি গার্ড তাকে ভেতরে অ্যালাউ করে তাহলে তার জান কবজ করে নেবে। রানী গেট থেকে কিছুটা দূরে যেতে হাঁপ ছেড়ে বাঁচে। বুকে এক হাত রেখে কয়েকটা জোরে নিঃশ্বাস ফেলে। এখন নিজেকে কতটা হালকা লাগছে। বাড়ির ভেতরে যেন শ্বাস বন্ধ হয়ে আসছিল তার। এখন বিকাল, রোদ পড়ে গেছে অনেক আগেই, তবে অন্ধকার হতে ঘন্টাখানেক বাকি আছে। রানী সময় নষ্ট করল না। তাকে তো আবার গন্তব্যে পৌঁছাতে হবে, নিশ্চয়ই তার জন্য অপেক্ষা করছে। রানী আরেকটু সামনে গিয়ে দাঁড়িয়ে একটা গাড়ি ডেকে তাতে উঠে পড়ে। গন্তব্যে পৌঁছে ভাড়া মিটিয়ে আশেপাশে তাকিয়ে একজনকে খুঁজতে শুরু করে এবং কিছুটা দূরেই তার দেখা মেলে। ফুলের বুকেট নিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। একটু পর পর ঘড়ির দিকে তাকাচ্ছে। বোঝাই যাচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। গায়ে কালো প্যান্টের সাথে ধূসর রঙের শার্ট, খুব সুন্দরভাবে ইন করা। চোখে কালো সানগ্লাস, হাতে এক্সপেন্সিভ ওয়াচ, সব মিলিয়ে পারফেক্ট বয়। রানী সেদিকে তাকাতে ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। এতদিন পর বাইরে বের হতে পেরে খুশিতে মনের মধ্যে উত্তেজনা একটু বেশিই কাজ করছে। যার বসে কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড় দিয়ে বসলো লোকটার দিকে। খানিক সময়ের মধ্যে লোকটার কাছে পৌঁছেও যায়। তবে দৌড়ে আসার ফলে ব্যালেন্স হারিয়ে হুড়মুড়িয়ে লোকটার উপরে পড়তে নিলে লোকটা আচমকা সরে দাঁড়ায়। রানী গতিশীলতা কমানোর জন্য তাড়াতাড়ি করে গাড়ির উপরে দুহাত আঁকড়ে ধরে। পরমুহূর্তে নিজেকে সামলে নিয়ে পাশে থাকা ব্যক্তিটির দিকে তাকায়, যে কিনা এই মুহূর্তে তার দিকে কপাল ভাঁজ করে তাকিয়ে আছে। এমন ভাব করছে যেন সে তার কাছে অচেনা, এই প্রথমবার তাকে দেখেছে। আপাতত রানী সেটাকে পাত্তা না দিয়ে হাত দুটো গাড়ির গ্লাস থেকে নামিয়ে মুখের মাস্কটা খুলতে খুলতে বলে, আই যে মিস্টার, তাড়াতাড়ি চলুন। আমার বাসায় কোন মেয়েদের প্রয়োজন নেই। আমি অচেনা মানুষকে বাসায় নেই না। প্লিজ, আপনি এখন আসতে পারেন। ধন্যবাদ। জিশানের কথা শুনে রানীর খুব রাগ হলো। তারই তো বুদ্ধি ছিল, মেয়েদের পোশাক অ্যান্ড আইডি সব তো সে ম্যানেজ করে দিয়েছে। তাই রাগ দেখিয়ে বলল, আপনি থাকুন, আমি গেলাম। বলেই উল্টো পথে হাঁটা ধরে। জিশান রানীর বাচ্চামো স্বভাব দেখে কপালে হাত ঠেকালো। পরমুহূর্তে ঠোঁট চেপে হেসে রানীর পিছনে যেতে যেতে বলল, আরে আরে, রাগ করছেন কেন? মজা করেছি। রানী উত্তর দিল না। মুখ কালো করে রাস্তার সাইডে হাঁটতে শুরু করে।
জিশানের থেকে অনেকটা দূরে চলে এসেছে, থামার কোনো নামই নেই। জিশান এবার পুরোপুরিভাবে এক হাতে মাথায় রাখে, আরেক হাতে ফুলের বুকেটটা বুকের সাথে চেপে ধরে দাঁড়ায়। পর মুহূর্তে কিছু একটা মনে হতে রানীর দিকে তাকিয়ে সানগ্লাসটা মাথার উপরে তুলে বাঁকা হেসে কিছুটা জোরে বলে, আমি শুনেছি সামনে নাকি ইঁদুরের চাষ করে, আর সেদিক দিয়ে যে যায় তাকে পায়ে কামড় বসিয়ে দেয়। ঠিক তখনই রানীর চলন্ত পা থেমে যায়। দুহাতে মেয়েদের পোশাক খামচে ধরে শুকনো ঢোক গেলে সামনে আর এক পা রাখারও সাহস হয়ে ওঠে না তার। ছোট মাথায় ঢুকলো না কোন পাগলে ইঁদুর চাষ করতে যাবে, কিন্তু মনের ভয় এতটাই বেশি ছিল যে পিছন ফিরে আবারও দৌড়ে জিশানের দিকে আসতে শুরু করে। জিশান হাসতে হাসতে শুধায়, আস্তে আস্তে পড়ে যাবেন তো। এ শুনে কার কথা, দৌড়ে একদম জিশানের সামনে এসে থামে, বুকে এক হাত রেখে হাঁপাতে লাগে। ঠিক তখনই জিশান হাত থেকে ফুলের বুকেটটা মুখের সামনে এগিয়ে দেয়। রানী একবার সেদিকে তাকিয়ে মাথা তুলে জিশানের চোখে চোখ রাখে, কিন্তু বেশিক্ষণ সে নজর স্থির রাখতে পারে না। লজ্জায় শুকনো গোলাপের ন্যায় নুয়ে পড়ে কাঁপা কাঁপা হাতে ফুলটা নিয়ে মুচকি হেসে সামনে গাড়ির দিকে যেতে শুরু করে। জিশান ঠোঁট কামড়ে হেসে পিছনের চুল নেড়ে এগোতে এগোতে মনের সুখে গেয়ে ওঠে, अब रहना है संग तेरे ही मुझे, अब जीना है संग तेरे ही मुझे, तेरी सांसों में ऐसे बस जाऊं, जुदा कोई ना कर पाए, तेरे बाहों में यूं सिमट जाऊं, जुदा कोई না কর পায়ে। রানী মাথা নিচু করে হাসতে হাসতে গাড়ির কাছে চলে আসে। লজ্জায় গাল দুটো কেমন লাল হয়ে উঠেছে। সে ব্যাক সিটে উঠতে নিলে জিশান তাকে বলে ফ্রন্ট সিটে বসার জন্য। রানী কিছু না বলে চুপচাপ সামনে গিয়ে বসে। জিশান গাড়িতে উঠে বসে সিট বেল্ট লাগিয়ে নিয়ে গাড়ি স্টার্ট দিতে নিলে নজর যায় রানীর দিকে, যে কিনা লজ্জায় জানলা দিয়ে বাহির দিকে তাকিয়ে আছে অথচ বেল্ট লাগায়নি। সে খেয়াল কি আছে? জিশান কিছুটা ঝুঁকে আসে রানীর দিকে, উদ্দেশ্য সিট বেল্ট লাগিয়ে দেবে। হাতে বেল্ট উঠিয়ে নিয়ে আরেকটু ঝুঁকতে হলো। এতে অবশ্য নিজের অনেকটা গিল্টি ফিল হচ্ছে। এত কাছে আসাটা ঠিক নয়। নিজের অতি নিকটে কাউকে অনুভব করতে পেরে জানলা থেকে নজর সরিয়ে সামনে তাকাতে জিশানকে এত কাছে দেখে মুহূর্তে কেঁপে ওঠে। তড়িৎ ভয় পেয়ে মাথা সিটে হেলিয়ে শরীরটা একদম মিশিয়ে নিয়ে খানিকটা পিছিয়ে যায়। যখন নজর যায় জিশানের হাতের দিকে তখন খুব অবাক হয়। জিশান খুব সাবধানে তার সিট বেল্ট লাগিয়ে দিচ্ছে, শরীরে কোনো প্রকার টাচ না করে। জিশানের এই সাইডটা রানীর খুব ভালো লাগে। নারীদেরকে সম্মান করতে জানে লোকটা। বেল্ট লাগিয়ে দেরি করে না, নিজের সিটে সোজা হয়ে বসে। এতক্ষণ খুব অস্থির লাগছিল। হার্টবিট অনেকটা দ্রুত গতিতে চলেছে। শত হোক সে একজন পুরুষ। নিজের প্রিয় মানুষের এত কাছে থেকে নিজেকে সামলানো খুব কষ্টকর। তবে রানীর শরীরের প্রতি তার বিন্দুমাত্র মোহ নেই। কিছুটা কাছে থাকলে সব পুরুষেরই আবেগ হানা দেয়, কিন্তু সে সময় দূরত্ব বাড়িয়ে নিজেকে সামলে নেওয়াটাই আসল পুরুষত্ব। সময় নষ্ট না করে গাড়ি স্টার্ট দিয়ে সামনে তাকানো অবস্থায় স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে কণ্ঠে শীতলতা মিশিয়ে বলে, কিছু খাবেন? আর কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে বলতে ভুলবেন না। রানী হ্যাঁ সম্মতি জানায়, তবে এখন সে কিছু খাবে না। গাড়ি চলছে তার আপন গতিতে। শহরের গণ্ডি ছাড়িয়ে অনেকটা ভেতরে লাস্ট প্রান্তে চলে এসেছে। তবে বিপত্তি বাধে তখন সামনের রাস্তা নাকি বন্ধ। গাড়ি এখন নিয়ে যেতে পারবে না, কারণ সেখানে বাইক রেস চলছে। কিছুটা সামনেই মানুষের হইচই করার আওয়াজ ভেসে আসছে। জিশান একটা লোকের থেকে জানতে পারে কিছুক্ষণের মধ্যে রেস শেষ হয়ে রাস্তা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। একটু অপেক্ষা করলেই এখান দিয়ে খুব সহজে গাড়ি নিয়ে যেতে পারবে। জিশানের আর কিছু করার নেই। এই রাস্তা ছাড়া অন্য জায়গা দিয়ে তার গন্তব্যে পৌঁছতে পারবে না। মাগরিবের আজান একটু আগেই দিয়েছে, অন্ধকার হয়ে এসেছে, কিন্তু
রাস্তায় ল্যাম্পপোস্টের আলোতে সবকিছু স্পষ্ট। জিশান গাড়ির সাইডে পার্ক করে রানীকে বলে, আপনার নিশ্চয়ই খিদে পেয়েছে, আমি বাইরে যাচ্ছি, চুপচাপ ভেতরে বসে থাকবেন, ওকে? রানীও শান্ত হয়ে বসে মাথা নাড়ায়। জিশান গাড়ি থেকে নেমে আশেপাশে তেমন দোকান দেখতে পায় না, তাই সামনে এগিয়ে যায়। অনেকক্ষণ যাবৎ বসে থাকার পর রানীর কেমন বমি বমি পাচ্ছে। একটু বাইরে বের হলে হয়তো ভালো লাগতো। যেই ভাবা সেই কাজ। দেরি না করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। বাইরে বাতাস থাকায় এখন কিছুটা ভালো লাগছে। নিজের থেকে 10 হাত দূরত্বে কতগুলো মেয়ে, যারা কিনা চারিপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে আশেপাশে থাকা লোকগুলো লাফিয়ে উঠে হাততালি দিচ্ছে, সাথে বীর বীর বলে চিল্লাচ্ছে। বুঝতে পারে যার নাম ধরে স্লোগান দিচ্ছে সে লাল ফিতা অতিক্রম করে প্রথম স্থান অর্জন করেছে। কিছু সময়ের সাথে মেয়েগুলো দু সাইডে ভাগ হয়ে দাঁড়িয়ে মাঝখানে খালি করে দিতে বাইক রাইডার বাইক নিয়ে ভিড় ঠেলে বের হতে মেয়েগুলো তৎক্ষণাৎ ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আবার কেউ কেউ অটোগ্রাফ চাইছে, কিন্তু লোকটার সবকিছু ফুল ইগনোর করে করে গা ছাড়া ভাব নিয়ে অ্যাটিটিউডের সাথে এগিয়ে আসছে। রানী লোকটার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে। হেলমেট পরিহিত, গায়ে মোটা বাইক লেদার জ্যাকেট, হাতে গ্লাভস। তবে লোকটার গঠন দেখে বোঝা যাচ্ছে ভীষণ লম্বা ও বলিষ্ঠ শরীরের অধিকারী। রানীর কেমন চেনা চেনা লাগছে, মনে হচ্ছে সে আগেও লোকটাকে দেখেছে। লোকটার সামনে এসে বাইক থেকে নেমে দাঁড়ায়। তখন দুটো লোক বাইকটাকে সুন্দর করে ক্লিন করে একদম পরিপাটি করতে থাকে। লোকটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়িয়ে ফোন হাতে নিয়ে অনেক স্পিডে কিছু একটা টাইপ করতে থাকে। সেখানে থাকা মেয়েগুলো পারে না লোকটার উপরে হামলে পড়বে। লোকটা মেয়েদের দিকে ঘাড় বাঁকিয়ে তাকায়। সে খুব বিরক্ত। পরবর্তীতে দুহাত দূরে 5-6 জন বৈশিষ্ট্য লোকের দিকে তাকিয়ে মেয়েগুলোর দিকে দু আঙুলে ইশারা দেয়, যার মানে এই আবর্জনাগুলো এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। লোকগুলোর চোখে তখন কেমন ভয় দেখা যায়। এক প্রকার দৌড়ে এসে সবগুলোকে ঠেলে এখান থেকে নিয়ে সরিয়ে দিতে শুরু করে। রানী রাস্তার একদম সাইডে দাঁড়িয়ে, গায়ে তার ওড়না খুব ভালো জড়ানো। তার থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে থাকা কয়েকটা বখাটে ছেলে রানীর দিকে কেমন বাজে নজরে তাকাচ্ছে। রানী লক্ষ্য করে ওড়না খামছে সেদিকে ভালো করে তাকাতে দেখে একটা ছেলে নাক চুলকে কেমন করে তার দিকেই তাকিয়ে আছে। দ্বিতীয় জন লিপ কামড়ে পা থেকে মাথা পর্যন্ত শকুনের ন্যায় পর্যবেক্ষণ করছে। তৃতীয় ছেলেটা তাদের কাঁধের হাত রেখে বলে ওঠে, মামা, মালটা হেব্বি সুন্দর তো। রানী ওড়না টেনে আরো ভালো করে জড়িয়ে নেয় তাদের। কথোপকথন শুনে শরীর কেমন শিউরে উঠেছে। ফের লোকগুলোর দিকে তাকানোর সাহস হচ্ছে না। তড়িৎ গাড়ির দিকে এগিয়ে যেতে নিলে ছেলেগুলো নানানভাবে মজা নিতে শুরু করে। যেমন, দেখ দেখ কেমন পালাচ্ছে। আরে, আমাদের সামলানোর শক্তি নেই। কিন্তু এই মামুনিকে তো আমাদের চাই। রানী চোখ কিছু বন্ধ করে নেয়। ছি, তাকে নিয়ে কি সব বাজে মন্তব্য করছে। পা যেন তার অতিরিক্ত ভয় চলছেই না। বাইকার লোকটা ছেলেগুলোর দিকে খুব বেশি নয়, 2 থেকে 3 হাতে দূরত্বে ছিল। রানী ছিল তার কিছুটা দূরে, তবে খানিকটা এগিয়ে এসেছে। ছেলেগুলো রানীকে দাঁড়িয়ে যেতে দেখে খুশিতে গদগদ করে হেলে দুলে এগিয়ে আসতে চাইল। এরই মাঝে জিশান হাতে কিছু প্যাকেট নিয়ে গাড়ির কাছে ফিরে আসে। রানী জিশানকে দেখে যেন মনে সাহস পায়। দেরি না করে পাতলা চিকন শরীরটা নিয়ে এক প্রকার দৌড়ে এগিয়ে আসছিল। ছেলেগুলো জিশানকে দেখে আর এগোয় না, চুপচাপ সে জায়গা থেকে কেটে পড়ে। ততক্ষণে লোকজন সরে গিয়ে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। রানী গাড়িতে উঠে বসে। জিশান প্যাকেটগুলো রানীর দিকে এগিয়ে দিতে দিতে বলে, গাড়ি থেকে নেমেছেন কেন? খারাপ লাগছিল। রানী কিছুটা ভয় পেয়ে কথাখানা বলে। তাকে এভাবে ভয় পেতে দেখে জিশান বেশ চমকায়। সে তো ধমক দেয়নি তাহলে? চিন্তিত হয়ে বলে, কি হয়েছে, ভয় পাচ্ছেন কেন? আমি কি বকা দিয়েছি? আমি কি বলেছি আপনি বকা দিয়েছেন?
তেমন কিছু না। আমার কেমন ভয় করছে, আপনার ভাই যদি জানতে পারে তখন। অনেকটা আতঙ্কিত কণ্ঠে তা উপস্থাপন করে, তবে ছেলেগুলোর বিষয়ে কিছু বলে না। যদি কোনো ঝামেলা হয় সেই ভয়ে ব্যাপারটা এড়িয়ে যায়। জিশান মলিন হেসে রানীকে সান্ত্বনা দিয়ে খাবারগুলো খেতে বলে। রানী হাতে প্যাকেট নিয়ে একটু বাইরের দিকে তাকালে বাইকারটা হাতে ফোন নিয়ে সে কখন থেকেই টাইপ করছে। সবেমাত্র তার কাজ শেষ করে পকেটে ফোন রেখে বাইকের দিকে এগিয়ে যায়। এরই মধ্যে জিশানের ফোনে একটা নোটিফিকেশন আসে, তবে জিশান এখন চেক করে না, গাড়ি স্টার্ট দেয়। রানী বাহির থেকে নজর সরিয়ে জিশানের দিকে তাকিয়ে বলে, আপনি খাবেন না? পাশে সুন্দর একটা পরী বসে আছে, আপাতত তাকে দেখেই ক্ষুধা নিবারণ হয়ে গেছে। জিশান কিছুটা রসিকতার সাথে কথাটা বলে। এবারও রানী অনেকটা লজ্জা পেয়ে মাথা নিচু করে হাত কসলাতে শুরু করে। জিশান বরাবরই ফ্লার্ট করে, সেটা জানা সত্ত্বেও তার অনেক লজ্জা লাগে। তা কি বুঝে না এই লোক? জিশান নিঃশব্দে হেসে স্লো গাড়ি চালাচ্ছে। রানী প্যাকেট খুলতে খুশিতে চোখ চকচক করে ওঠে। বিরিয়ানি নিয়ে এসেছে, আর বিরিয়ানি তো তার সব সময় পছন্দের। মুখে এক হাত দিয়ে চেপে বাচ্চাদের মতো করে হেসে নিল। জিশান সেদিকে না তাকিয়েও অনুভব করতে পারছে রানীর করা বাচ্চামো কাণ্ড। আবারও এক ফালি হাসে। ইস, মেয়েটা 5-6 বছরের বাচ্চাদের মতো এখনো নিষ্পাপই আছে, যাকে ঘিরে নেই কোনো পাপ। তাকে নিয়ে এক লাইন বলতে গেলেই তো শুধু মাথায় এটাই ঘুরপাক খায়, পবিত্র ফুল। রানী আর দেরি করল না। বিরিয়ানি দেখে তর সইছে না, এক সাইড থেকে হাতে তুলে মুখে পুরে নিল। দিন দুনিয়া আশেপাশের সমগ্র ভুলে এই মেয়ে বিরিয়ানিতে মন দিয়েছে, উন্মাদের মতো খাচ্ছে, যেন সে কতদিন ধরে না খাওয়া ছিল। তাড়াহুড়ো করে একের পর এক ছোট ছোট লোকমা মুখে তুলে নেওয়ার জন্য বিরিয়ানি যে জাল ছিল তা বুঝতে পারেনি। কিছুক্ষণ খাওয়ার পর যখন ঠোঁট ধরে আসে, একটু একটু জ্বালা করতে শুরু করে, তখন খাওয়া বন্ধ করে দিতেই আরো বেশি জ্বালা করতে শুরু করে। রানীর প্রায় চোখ মুখ লাল হয়ে গেছে, নাকের ডগাটা অত্যন্ত বেশি পাতলা, অধর কাঁপছে, কিছুটা ফুলেও গেছে। রানী আর সইতে না পেরে হাত দিয়ে মুখের সামনে বাতাস করতে করতে বলে, আহ, খুব ঝাল। এবং তা বলেই কাশতে শুরু করে। জিশান তৎক্ষণাৎ গাড়ি ব্রেক কষে পানির বোতলের মুখ খুলে এগিয়ে দিয়ে বলে, পানি খান আর এক হাত দিয়ে মাথায় হালকা করে থাপ্পড় দিন। রানী বোতলটা নিয়ে ঢকঢক করে বোতলের অধিকাংশ পানি খেয়ে ফেলে। এতে কিছুটা ঝাল কমে, তবে পুরোপুরিভাবে নয়। সে চুপ করে বসে কয়েকটা জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করে। জিশান রানীকে জিজ্ঞাসা করে, ঠিক আছেন তো? রানী মাথা নাড়ায়, মানে ঠিক আছে। জিশান আবারও গাড়ি স্টার্ট দেয়। রানী জানলা দিয়ে বাইরে তাকায়, ঠান্ডা বাতাস আসতেছে, অনেকটা আরাম লাগছে এখন। হঠাৎ লুকিং মিররে নজর যায়, পেছনে 3টা বাইক আসছে, তবে খুবই স্লো। রানী খেয়াল করে দেখতে নিলে বাইকের স্পিড বাড়িয়ে তাদের গাড়ি পাশ কাটিয়ে রকেটের গতিতে চলে যায়। রানীও আর সেদিকে পাত্তা দেয় না, শহর ছাড়িয়ে গ্রামের রাস্তায় প্রবেশ করেছে। কিছুটা দূরে কয়েকটা গাছের নিচে কিছু একটা দেখে রানী জিশানকে এক প্রকার চিল্লিয়ে বলে গাড়ি থামাতে। আচমকে এভাবে বলায় ব্যালেন্স হারিয়ে ফেলতে নিয়েও নিজেকে সামলে ব্রেক কষে। রানী কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে সোজা গাছের নিচে চলে যায়। সেখানে শত শত জোনাকি পোকা ঝিরঝির আলো দিয়ে উড়ে বেড়াচ্ছে। পাশে মনে হচ্ছে পুকুর আছে, সেখান থেকে ভেসে আসছে ব্যাঙ ও ঝিঝি পোকার ডাক, যেগুলো এই নিস্তব্ধ রাতে দৃঢ় ধ্বনি হচ্ছে। গ্রাম অঞ্চলে 9টার পর থেকেই নিশিরাত হয়ে যায়। লোকজন যে যার কুটিরে কিংবা বাসস্থানে ঘাপটি মেরে থেকে আগামী দিনের অপেক্ষায়। আশেপাশে জায়গাটা অনেক নির্জন, মানুষের আনাগোনা খুবই কম। কম বলতে গেলে ভুল হবে, একদম অস্তিত্বহীন। চাঁদের আলোতে অনেকটা আলোকিত হয়ে আছে চারপাশ। জিশান তড়িৎ গাড়ি থেকে নেমে যায়। রানীর কারা কাণ্ড দেখে বরাবরই সে অবাক। এই পিচ্ছি মেয়ের মাথায় সবসময় কি এসবই ঘুরতে থাকে? সে অপর পাশ থেকে 2 কদম এগিয়ে রানীর দিকে পুরোপুরিভাবে তাকাতে চলন্ত পা থেমে যায়। হৃৎপিণ্ড যেন শু শু আওয়াজ করে মুহূর্তের মধ্যে থমকে বসেছে। সময় কেমন সাথে তাল মেলাচ্ছে। অবাক নয়নে সে
প্রাণে তাকিয়ে আছে। জোনাকি পোকাদের মাঝে নিজেকে বিলিয়ে আখি জোড়া বন্ধ করে পাতলা চিকন ঠোঁটের কোণায় মুচকি হাসি ঝুলিয়ে রেখে দুহাত মেলে বাচ্চাদের মতো করে ঘুরে মুক্ত হস্তে ডানা মেলে উড়ছে। আজ সে মুক্ত মন, কতটা মধুর তা খুব করে উপভোগ করছে। জোনাকি পোকার সাথে চাঁদের আলোতে রানীকে অপরূপা লাগছে। মাথায় এখনো ঘোমটা দেয়া, ছোট ছোট চুলগুলো অবাধ্য হয়ে মুখের সামনে এসে এলোমেলোভাবে উড়ছে। চাঁদ জোনাকি তাদের সাথেও রানীর সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। জলজল করে ক্রমশ জানান দিচ্ছে সে কম যায় কিসে। সে প্রায় অনেকক্ষণ ধরেই ঘুরেছে। জিশান মুগ্ধ নয়নে এতক্ষণ থমকানো অবস্থায় এই নিখুঁত সৌন্দর্য সে নির্লজ্জের মতো গিলেছে। ইস, সময়টা যদি এখানেই থেমে যেত। ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে ঘোড়া বন্ধ করে জলজল করতে থাকা জোনাকি পোকাগুলো হাত দিয়ে ধরার চেষ্টা করছে। জিশান ক্রমশ ধীর গতিতে এক পা করে রানীর দিকে এগিয়ে যাচ্ছে। খানিক সময়ের মধ্যে দুজনের মধ্যেকার দূরত্ব মিটেও যায়। তবে শরীরে শরীর ঘেঁষা না লাগার মতো দূরত্ব রেখেই দাঁড়িয়েছে। রানী তখনও আনমনে পোকা ধরতে ব্যস্ত। জিশান সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছে। কখন পলক ফেলেছে ঠিক তার অজানা। গাছের পাতা ধীরে ধীরে নড়ছে, হালকা ঠান্ডা বাতাস বইছে। পরিবেশ ছিল স্নিগ্ধ। প্রেমিক পুরুষের মনে তো শুধু কিছু লাইন স্পষ্ট ধ্বনি হচ্ছে। মন থেকে তা মুখে নিয়ে সে প্রকাশ্য বাক্যে মাতোয়ারা কণ্ঠে উপস্থাপন করেই ফেলল সে। জ্যোৎস্না ভরা চাঁদনি রাতের নীরব ছোঁয়াতে স্পন্দন ভূমিকম্পের মতো কাঁপতে থাকা ব্যাকুল নয়নে কাছে পাওয়া তৃষ্ণার্ত চাহনিতে শুধু আপনার কথাই ভাবছি। এবার শুধু চাঁদ কুমারী সঙ্গ দিলেই জমে যাবে। রানী জোনাকি পোকা ধরা বন্ধ করে দিয়ে হতভম্ব হয়ে দাঁড়ালো। বিভাগ আবেগ কোনোটাই চলছে না। কেউ একজন উত্তরের আশায়, আর অপরজন কি উত্তর দিবে তা খুঁজতে ব্যস্ত। ঠান্ডা বাতাস শরীর কাঁপিয়ে তুলা সমসমে শীত, হয়তো গ্রাম্য পরিবেশ দেখে। রানী বাকরুদ্ধ হয়ে মুখের ভাষা হারিয়ে দাঁড়িয়ে রয়। এই উত্তর তার কাছে নেই, তবে সঙ্গ তো সে ঠিকই দিয়েছে। তাহলে উত্তর দিতে এত কেন অস্থিরতা কাজ করছে? তবে কি মনের প্রেরণায় সঙ্গ দিয়েছিল? কোথাও ভাবনায় কেমন খামতি রয়ে গেল না? জিশান কি বলেছে তা খুব করে বুঝতে পারছে। তবে সে কথা ঘুরিয়ে অনেক কষ্টে মুখ দিয়ে আওয়াজ বের করে বলে, সঙ্গ তা তো দিয়েছে ঠিক, আর কিরকম সঙ্গ চাইছেন? চোখে চোখ রেখে উত্তর দিল, বৃদ্ধকাল। অগ্রিম স্বপ্ন কল্পনার খাতায় লিখছেন? আনমনে সে খোলা আকাশের দিকে তাকিয়ে দুহাত মেলে বলে উঠল, হৃদয় জুড়ে যেটার কিনা শেষ পাতা অবধি সম্পূর্ণ পূর্ণতা দিয়ে পরিপূর্ণ। রানীর এবার যেন শ্বাসরুদ্ধ হলো। মুখ দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না, জোরে জোরে শ্বাস নিচ্ছে। মন যে বড্ড লোভী ভালোবাসা পাওয়ার। চোখ বন্ধ করে নিজেকে সামলে মুচকি হেসে সামনে ফিরে তাকালো। এতক্ষণ সে পিছনে ফিরেছিল। জিশান এক হাতে দূরত্বে দাঁড়িয়ে। রানী ওড়না আঙুল দিয়ে পেঁচিয়ে জিশানের দিকে তাকিয়ে বলে, আই যে মিস্টার, হিরোদের মতো ডায়লগ মারলে এই রানী গলে যাবে না? জিশান তখন পকেটে দুহাত গুজে ঘাড় কাত করে বলে, চেষ্টা করতে ক্ষতি কি? করতে থাকুন, ফলাফল জিরোই আসবে। সে বলেই জিভ বের করে ভেঙচি কেটে হেসে দৌড় দিল। দেখাচ্ছি মজা বলে সে রানীর পিছনে ছুটতে শুরু করে। চিকন কাঁচা রাস্তার উপর দিয়ে চাঁদের আলোতে দুজন দৌড়াচ্ছে। রানী হাসতে হাসতে জিশানের থেকে এক প্রকার পালাচ্ছে। তারা দুজন গাড়ি থেকে অনেকটা দূরে চলে গেছে। অনেকক্ষণ দৌড়ানোর পর রানী হাঁপিয়ে গিয়ে থেমে যায়। রানীকে থামতে দেখে জিশানও হাসতে হাসতে থেমে গিয়ে মজা করে বলে, শরীরে এইটুকু শক্তি ছিল? রানী আবারও ভেঙচি কেটে বসলো। হুম। জিশান কিছু বলতে নিলে ফোনে কল আসে। রানীর থেকে নজর সরিয়ে পকেট থেকে ফোন বের করে একবার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে পরপর ভুরু উঁচিয়ে রানীর দিকে তাকায়। 2 সেকেন্ডও সেই দৃষ্টি স্থির রাখে না। নজর সরিয়ে রানীর থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। ততক্ষণে কল কেটে গেছে। দ্বিতীয়বার আর কল আসে না। তবে গাড়িতে থাকাকালীন মেসেজ সিন করতে দম খিচে থমকে কতক্ষণ দাঁড়িয়ে রয়। এভাবে কতটা সময় পেরিয়ে যাওয়ার পরেও এই লোক একই ভঙ্গিতে দাঁড়িয়ে রয়।
নড়াচড়া একদমই করছে না, যেন অনেকটা হতভম্ব হয়ে থমকে আছে। রানী জিশানের দিকে তাকিয়ে আছে সেই কখন থেকে। এতক্ষণ লাগে কথা বলতে? বিরক্ত হয়ে সে ধীরে ধীরে এগিয়ে আসে জিশানের দিকে। পিছনে এসে দাঁড়িয়ে আস্তে করে ডাক দেয়। শুনছেন? জিশানের পক্ষ থেকে কোনো উত্তর আসে না। রানী আবারও আস্তে করে ডাকে, তাতেও কোনো কাজ হয় না। এবার সে গলা ফাটিয়ে জোরে ডাক দিতে হ্যাঁ। কিছুটা কাঁপা কণ্ঠে বলে ওঠে জিশান। তবে রানী কোনো প্রশ্ন করার আগে তড়িৎ জিশান সামনে ফিরে তাড়া দিয়ে বলে গাড়ির কাছে যাওয়ার জন্য। রানী বিচলিত হয়ে কিছু বলতে নিলে জিশান এড়িয়ে গাড়ির দিকে যেতে যেতে বলে। এখন কোনো কথা নয়, চলুন তাড়াতাড়ি। রানী চুপ হয়ে যায়। জিশানের পিছন পিছন এসে গাড়িতে উঠে বসে। দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে। গাড়ি গ্রামের একদম ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে। 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছায় কিছুটা শহর টাইপ এলাকায়। তবে মেইন শহর থেকে কিছুটা ভিন্ন। গ্রামের মানুষরা এটাকে বড় বাজার বলে সম্বোধন করে হয়তো, যেখানে ওনারা সব প্রয়োজনীয় জিনিস পেয়ে যান। জিশান সেখানে রাস্তার সাইডে গাড়ি পার্ক করে রানীকে তাড়াহুড়ো করে ব্যস্ত কণ্ঠে বলে। আমি যাবো আর আসবো, আপনি কোথাও যাবেন না। এখানে লক্ষ্মীময়ের মতো বসে থাকবেন। তা না হয় বসে থাকলাম, কিন্তু আপনি কোথায় যা? রানীর পুরো কথা শোনার প্রয়োজন কিংবা তাগিদ কোনোটাই দেখালো না জিশান। তার আগেই গাড়ি থেকে হস্তনস্ত হয়ে বের হয়ে যায়। রানী বোকার মতো কিছুটা হাঁ করে হালকা ভুরু উঁচিয়ে যাওয়ার দিকে তাকিয়ে রয়। মাথায় ঢুকছে না জিশানের করা কর্মকাণ্ড। সে এক প্রকার দৌড়ে ছুটছে, যেন কারো প্রাণ সংশয় আছে। রানী ততক্ষণ পর্যন্ত অবাক নয়নে চেয়ে রইল যতক্ষণ না জিশান চোখের আড়াল হলো। ইতিমধ্যে জিশান রানীর চোখের আড়াল হতেই সে বিড়বিড় করে বলে। এনার আবার কি হলো? অদ্ভুত। 2 ঘন্টা পেরিয়ে গেছে। এতটা সময় পার হয়ে যাওয়ার পরেও জিশানের আসার কোনো খবর নেই। কিছুক্ষণ আগে রাস্তাঘাটে যা 2-1টা মানুষ ছিল, এখন তা নিস্তব্ধ, ফাঁকা, নিবিড়ময় রূপ নিয়েছে। আশেপাশে থেকে পাগলা খেকো কুকুরের ডাক ভেসে আসছে। যানপথে নেই কোনো মানুষ নামক জীবিকার চলাচল, নেই কোনো গাড়ি ঘোড়ার নামক অভিযান। নির্জন শুনশান রাস্তাঘাট, তার সাথে কুকুরের ডাক। যথেষ্ট নয় কি একটা একলা যুবতীর মনে ভয়ে ঝাঁক বেঁধে বাসা বানানোর জন্য? রানী গাড়ির ভেতরে গুটিসুটি মেরে বসে সৃষ্টিকর্তাকে স্মরণ করছে। তার খুব ভয় করছে। জিশান কোথায়? এখনো আসছে না কেন? রাত তো ধীরে ধীরে গভীর হচ্ছে। শরীর কাঁপছে তার। বাইরে কেমন শীতল বাতাস বইছে। তারপরেও রানী নিজেকে নিজে সান্ত্বনা দেয়। হয়তো কেন জরুরি কাজের জন্য জিশান গিয়েছে। সেটা শেষ হলে নিশ্চয়ই ফিরে আসবে। রানী পথ চেয়ে রইল জিশানের অপেক্ষায়। কিন্তু এই অপেক্ষার প্রহর শেষ আর হলো না। মেয়েটার মনের মধ্যে খুঁত রেখে আসলো না জিশান। রানী তখনও জিশানের আশায় এই আসলো বলে, কিন্তু বরাবরের মতোই তার ভাবনাকে ভুল প্রমাণিত করে আসলো না সে। মস্তিষ্ক ব্যর্থ করে দিয়ে ভেঙে গেল শেষ আশাটুকু। এখন তো কেমন মাথা ঘোরাচ্ছে। তবে কি জিশান থেকে ধোঁকা দিল? রানী নজর এতক্ষণ ইচ্ছা করে বাইরে রাখিনি ভয়ে, কিন্তু এবার নজর তার অজান্তে বাইরে চলে গেছে। এখান থেকে খানিকটা দূরে একটা বড় দোকান, যেটা আপাতত বন্ধ ছিল, কিন্তু এখন দোকানে শাটার আস্তে আস্তে খুলে ভেতর থেকে 2টা মাতাল লোক বের হয়। এক কথায় মাল খেয়ে টাল হয়ে আছে বললেই চলে। রানীর যেন এবার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। লোক দুটো যদি তাকে কিছু করে? বোকা মেয়ে নিজেকে রক্ষা করার জন্য গাড়ি থেকে নেমে উল্টা পথে দৌড় দেয়। যদি সে গাড়িতে ঘাপটি মেরে বসে থাকতো তাহলে লোকগুলো তাকে দেখতে পেত না। কিন্তু ছোট মাথায় সে বুদ্ধি হয়ে ওঠেনি। লোকগুলো এত রাতে একটা মেয়েকে দৌড়ে যেতে দেখে তাদের হুঁশ নেই। তার উপরে ছিল মাতাল। এখন কি তাদের মেধাশক্তি কাজ করবে? তারা রানীকে দেখে লোভ সামলাতে পারল না, মুহূর্তে পিছু নিল। রানী দৌড়ানো অবস্থায় একবার পেছনে তাকাচ্ছে তো আরেকবার সামনে। লোকগুলোকে নিজের থেকে কয়েক হাত দূরত্ব দেখে ফুঁপিয়ে ওঠে। জিশান কি করে পারলো তাকে মাঝ রাস্তায় এভাবে ফেলে দিয়ে যেতে? শুধু তো আবদার করেছিল মুক্ত পাখি করে দেওয়ার জন্য। সেটা রাখতে পারবে না আগে থেকেই বলে দিত। কেন মিছের স্বপ্ন দেখালো? কেনই বা মাঝপথে এভাবে
ময়লার মতো ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। মনে মনে জিশানকে নিয়ে হাজারো অভিযোগ দিচ্ছে। সে দৌড়াতে দৌড়াতে আওড়ালো, আমি আপনাকে কোনো দিন ক্ষমা করব না জিসান, কোনো দিন না। আপনি আমাকে ঠকিয়েছেন। আমি খুব করে চাইছি আমার আর আপনার কোনো দিন যেন দেখা না হয়। আমার এই প্রাণ যেন আজকে চলে যায় এই লোকগুলো ছোঁয়ার আগে। লোকগুলো কেমন লোভাতুর চোখে তাকিয়ে হেলতে দুলতে পিছু নিচ্ছে। রানী অনেকটা ভেতরে চলে এসেছে। কোথায় যাচ্ছে না যাচ্ছে তা সে জানে না। এখানকার জায়গাটা সম্পূর্ণ অচেনা। নিজের শরীর বাঁচানোর প্রেরণায় আছে। দৌড়াতে দৌড়াতে কয়েকটা গলির সামনে আসে। কোন গলি দিয়ে যাবে, ভালো মন্দ কিসে উপকার এবং কিসে ক্ষতি হবে সে হিতাহিত জ্ঞানটুকু নেই এই মুহূর্তে। অনেক চেতনায় আছে মেয়েটা। এখন কোনো কিছু ভাবার সময় নেই তার। দৌড়ে যে কোনো একটা গলি দিয়ে ছুটতে শুরু করলো। লোক দুটো রানীর একদম কাছে চলে এসেছে। সে কাঁদছে কারণ লোকগুলো তাকে এখন থাবা দিয়ে খপ করে ধরে ফেলবে। দূরত্ব এক হাতের থেকেও কম। একটা লোক হাত পাতে রানীকে ধরার উদ্দেশ্যে 2 ইঞ্চি পরিমাণ গ্যাপ, ধরেই ফেলবে। ঠিক সেই সময় লোক দুটো আচমকা জোরে চিৎকার দিয়ে আর্তনাদ করে নিজেদের পা চেপে ধরে নিচে বসে পড়ে। তাদের পায়ে যেন সূচের মতো বিষাক্ত কিছু একটা খুব গভীরভাবে মাংসের ভেতরে ঢুকে গেছে। লোকগুলো কেমন ছটফট করছে, উঠে দাঁড়াবার মতো শক্তি হয়ে উঠছে না, আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছে। রানী চোখের পানি মুছে পিছন ফিরে তাদের এই অবস্থা দেখে অনেকটা খুশি হয়ে যায়। লোকগুলোর পায়ে কি এমন হলো? কিন্তু বেশিক্ষণ সে স্থানে দাঁড়ালো না। ভাবনা চিন্তা সাইডে রেখে এক প্রকার দৌড়ে গলি থেকে বেরিয়ে আসলো। কিছুটা সামনে বড় পাকা রাস্তার দেখা মেলে, কিন্তু এদিক দিয়ে সে কোথায় যাবে কিছুই তো চেনে না। এই রাস্তাঘাট কোথা থেকে কোথায় যুক্ত তা সম্পূর্ণ অজানা। অতিরিক্ত ভয় সমস্ত শক্তি দিয়ে দৌড়ানোর ফলে সারা অঙ্গ জিরজির করে কাঁপছে। নিজের ভাগ্যকে নিয়ে খুব গভীরভাবে প্রশ্ন জাগছে। দেখো না পৃথিবী কতটা নিষ্ঠুর। অসহায়তা তার চারিপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। আজ নির্মমভাবে সে অনুভব করছে এবং প্রতিটা ঢোকে ঢোকে তা গিলছে। মস্তিষ্কের ভেতর থেকে ভেতরে কিছু মানুষের প্রতি পাহাড় থেকে পাহাড় সমান ঘৃণা জোট বেঁধেছে। হ্যাং হয়ে রোবটের মতো রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে। কি করবে তা ভাবতে গিয়ে দিশেহারা। পাগল প্রায় ঘামে ঝরঝরা ও ক্লান্ত শরীরটা নিয়ে এগিয়ে যাচ্ছে। মুখের ভারসাম্য হারিয়ে ফেলেছে। অনেকটা শক হয়ে আছে সে। সামনে সে গাড়ি তার দিকে ধেয়ে আসছে। সেদিকে এক বিন্দু পরিমাণও খেয়াল নেই। প্রায় কুল কিনারা ভুলে বসেছে। পাথর মতো শক্ত হয়ে আছে ঠিকই, কিন্তু হিতাহিত জ্ঞান শূন্য। রাস্তায় তত একটা আলো নেই। গাড়ির মালিক প্রথমে খেয়াল করেনি সামনে কেউ একজন আছে। যতক্ষণে খেয়ালই করেছে ততক্ষণ খুব দেরি হয়ে গেছে। শরীরের সর্বশক্তি দিয়ে গাড়ি ব্রেক তো করেছে, কিন্তু রানীর সামনে চলে আসায় গাড়ির সাথে জোরে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। তত একটা বেশি ক্ষতি হয়নি, তবে আঘাতপ্রাপ্ত নারীর জন্য সামান্য ব্যথা এখন সহ্য করার মতো দুঃসাহস নেই। হাতের কোনোই পিচ ধুনার ইট পাটকেলের রাস্তায় লেগে অনেকটা কেটে গেছে। অন্য হাত দ্বারা চেপে ধরে নিচের দিকে তাকিয়ে ফুটিয়ে ওঠে। একটু আগে নিজের মধ্যে ছিল না, গাড়ির সাথে ধাক্কা লাগতেই হুঁশ ফেরে। গাড়ির মালিক স্টিয়ারিং এর উপর জোরে থাপ্পড় মেরে কিছুটা রাগ দেখিয়ে স্পষ্ট কণ্ঠে বলে, ডোন্ট দে সি। তৎক্ষণাৎ গাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এসে ফোনের ফ্ল্যাশ অন করে সামনে তাকাতে রানীকে দেখে বেশ চমকায়। রাত তো প্রায় 1টার থেকেও বেশি হবে। এত রাতে একটা মেয়ে রাস্তায় একা, পরমুহূর্তে ভাবে থাকলেও এতে তার কি। সে রানীর দিকে তাকিয়ে বিরক্তি কণ্ঠে বলে ওঠে, এই যে মিস, দেখে চলতে পারো না? চোখে হাতে নিয়ে ঘুরো। লোকটার কেউ নয়, তীর্য। সে মূলত কিছু জরুরি কাজের জন্য এই এলাকায় এসেছিল। রানী মাথা নিচু করেছিল, যার জন্য মুখটা তীর্য দেখতে পায়নি। সামনে থেকে পুরুষালী কণ্ঠ শুনে কেঁপে ওঠে। পুরুষ মানুষকে এখন তার ভীষণ ভয় লাগে। ভয়ের তো কাখি জোড়া নিয়ে আস্তে আস্তে মাথা তুলে তীর্যের দিকে তাকাতে চোখ বড় বড় করে নিয়ে কিছুটা পিছিয়ে জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। কিন্তু রানীর ভয় পাওয়ার বিষয়টা তীর্য খেয়াল ধ্যান কোনোটাই করে নাই। মকবুল নয়নে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রয়।
রানীর অদ্ভুত নীল মণিযুক্ত আঁখের দিকে। এই চোখ যেন তার চিরচেনা। দৃষ্টি রানীর চোখের দিকে স্থির রেখে ধীরে ধীরে দু হাঁটু ভেঙে বসে পড়ে ধুলোবালির রাস্তায়। রানী তীর্যর অদ্ভুত আচরণ দেখে ভয়ে পিছিয়ে যেতে চাইলে তার আগে তীর্য ফট করে রানীর দু হাতের বাহুতে শক্ত করে চেপে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে জোরে চিল্লিয়ে পাগলের মতো হাঁসফাঁস করে বলতে শুরু করে, সত্যি করে বলো, কে তুমি? আচ্ছা, পুনর্জন্ম বলতে কি কিছু হয়? আমার জন্য ফিরে এসেছো, তাই না? রানী তীর্যের এহেন আচরণে আরো বেশি ভয় পেয়ে যায়। তার মাথার উপর দিয়ে যাচ্ছে। লোকটা এমন কেন করছে? সাথে কিসব উল্টাপাল্টা বলছে। ভয়ে সে জোর করে লোকটার হাত থেকে ছুটার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় 4-5টা গাড়ি রানীকে ঘিরে গোল গোল করে ঘুরতে শুরু করে। গাড়ির লাইটের তীব্র আলোতে সে চোখ মুখ খিসে বন্ধ করে নেয়। পর মুহূর্তে গাড়িগুলো সাইড হয়ে যেতে সে চোখ মেলে তাকায়। অতঃপর সামনে নিজের থেকে 5-6 হাতের দূরত্ব দেখতে পায় কেউ একজন বাইকের উপর পায়ের উপর পা তুলে মাথার নিচে দুহাত রেখে শুয়ে আছে। তার মুখের উপর একটা ক্যাপ দ্বারা ঢাকা। চারদিকে কেমন ধোঁয়াশার মতো উড়ছে। গাড়িগুলো রানীর পেছনের রাস্তাটা বন্ধ করে রেখেছে। একবার পেছনে তাকাচ্ছে তো আরেকবার সামনে। মাথায় কোনো কিছু ঢুকছে না। এ কোন জায়গায় ফেসে গেল সে? একটার পর একটা বিপদ লেগেই আছে। তা যেন কোনো রকম পিছুই ছাড়ছে না। এমনিতে মাথা কাজ করছে না অতিরিক্ত শক খাওয়ার জন্য। তীর্যকে কোনো রকম ফাঁকি দিয়ে পালিয়ে এসেছে। এখন দেখছে পালিয়ে এসেও শান্তি নেই। ভাবনা চিন্তার মাঝে হঠাৎ দমকা হাওয়া এসে রানীর পুরো শরীর শিউরে তোলে। মাথায় টেনে রাখা ঘোমটা তীব্র বাতাসের গতিবেগের সাথে এক প্রকার টিকতে না পেরে যুদ্ধ করে পড়ে যায়। রানী তৎক্ষণাৎ ওড়নাটা ভালো করে নিজের শরীরের সাথে চেপে ধরে। এত বাতাসের ফলে ওড়না যেন উড়ে যেতে চাইছে। কানের পিঠে গুজে রাখা ছোট ছোট চুলগুলো অবাধ্য হয়ে উড়ছে। সারা শরীর দুলছে। তীব্র বাতাসের সাথে লোকটার টুপিটা মুখ থেকে উড়ে কিছুটা দূরে গিয়ে পড়ে। কিছুক্ষণ আগেও চারপাশটা অনেক আলো দিয়ে পরিপূরণ ছিল। ইতিমধ্যে জায়গাটা ঘুটঘুটে অন্ধকারে পরিণত হয়েছে। রানী গভীরভাবে তাকিয়ে বোঝার চেষ্টা করছে বাইকের উপরের লোকটা কে। কিন্তু ধীরে ধীরে অন্ধকার তীব্র থেকে তীব্র হয়ে উঠেছে। ভয়ে কলিজায় পানি শুকিয়ে যাচ্ছে। সে অন্ধকারে বরাবরই ভয় পায়। এতক্ষণ সারা অঙ্গ মৃদু দুললেও এবার তার থরথর করে কম্পন তৈরি হয়েছে। এখানে কি হচ্ছে এসব? কিছু সময়ের মধ্যে নিজের অতি নিকটকার উপস্থিতি টের পায়। গলায় গরম নিঃশ্বাস উপড়ে পড়ছে। রানী ভয়ে দুপা পিছিয়ে যায়। তবে আগের থেকেও দ্বিগুণ ভারী নিঃশ্বাস অনুভব করতে পারে। কখনো বাঁ দিকের গলায় গাঢ় হচ্ছে তো আবার কখনো ডান দিকে। উন্মাদের মতো জোরে জোরে শ্বাস টেনে ভিতরে নিচ্ছে, যেন সে কতদিন ধরে তৃষ্ণার্ত। খাবার সামনে পেতেই তার স্মেল শুষে নিচ্ছে, যা তার অন্তর অঙ্গের ভাঁজে ভাঁজে প্রশান্তি মেলাচ্ছে। লোকটা বেশ চওড়া ও লম্বা, যার জন্য রানীর গলার নিকটে কিছুটা নিচু হয়ে ঝুঁকে আসতে হয়েছে। রানীর সামনে কেউ একজন আছে তা সে খুব ভালো করে অনুভব করতে পারছে। আতঙ্কিত বেশি হওয়ার ফলে কাঁপা কাঁপা পা দুটো হাঁটুর সাথে হাঁটু বাড়ি খাচ্ছে। মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না। মনের মধ্যে হাজারো সংকোচ নিয়ে থরথর করে কাঁপতে থাকা হাত সামনে বাড়িয়ে দেয়। হাতের নাগালে কিছুই আটকায় না। তবে কি কেউ নেই? রানী চমকায়। কৌতূহল হয়ে দুপা সামনে এগিয়ে এসে দুহাত বাড়িয়ে খুঁজতে থাকে, কিন্তু কোনো কিছু তার হাতের নাগালে খুঁজে পায় না। এখন তো ভয় তাকে চারপাশে জাপটে ধরেছে। কিছুক্ষণের মধ্যে হঠাৎ চারদিকে আলোকিত হয়ে ওঠে। রানী দুহাত মুখের সামনে নিয়ে আসে। তীব্র আলোতে চোখ যেন ঝলসে যাচ্ছে। 2 মিনিটের মতো নিজেকে সামলে টিপ টিপ করে চোখের ঘন পাপড়ি মেলে তাকায়। সাথে সাথে দুপা পিছিয়ে আসে। মন বলছে ভুল দেখছে, কিন্তু চোখ তো আর মিথ্যা দেখছে না। ঝাপসা হয়ে আসে ডাগর ডানা আঁখি। না, সে কিছুতেই যাবে না। পিছন ফিরে তাকালো। উদ্দেশ্য দৌড় দিবে। তার হলো কই? পিছনে কতগুলো গার্ড গান হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সামনে বাঘ, পিছনে বাঘের চামচা। কম্পিত শরীর আরও ভূমিকম্পের মতো কম্পন তৈরি হয়, ঘামতে শুরু করে। এখন কে বাঁচাবে তাকে?
এক বুক কষ্ট নিয়ে আবারও সামনে তাকাতে বুক কেমন ধক করে উঠে বাইকে হেলান দিয়ে এক হাতে গান ঘোরাতে ঘোরাতে মুখে বাঁকা হাসি ঝুলিয়ে তার দিকেই তাকিয়ে থাকা জিদ্দাতকে দেখে। সে গা ছাড়া ভাব নিয়ে সোজা হয়ে দাঁড়ায়। এক পা করে গান ঘোরাতে ঘোরাতে রানের দিকে এগোচ্ছে।